আমি জিকে রাজ রাজ সলিউশনস চ্যানেল থেকে অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে আমি সাধারণত কানাডা মাইগ্রেশন প্রসেস সম্পর্কে আমি অনেক ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আজকের টপিক হচ্ছে ব্যাংকিং এনওসি প্রফেশন ইন কানাডা মাইগ্রেশন, অর্থাৎ 2021 সালে ব্যাংকার পেশাদারীদের কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ ও সম্ভাবনা। তার আগে একটু আপনাদের যেটা টার্মস ক্লিয়ার করে দিই। ব্যাংকার মানে হচ্ছে যারা ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকিং হচ্ছে প্রফেশন, অর্থাৎ ব্যাংকিং নিয়ে কাজ করে। একজন ব্যাংকার কিন্তু সে ব্যাংকে চাকরি করে, এটা আমরা বুঝছি, বাট ব্যাংকিং মানে এই নয় যা সে সবসময় ব্যাংকে কাজ করতে হবে। আমরা নর্মালি দেখি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলোতে কিন্তু মানুষের এই ব্যাংকিং রিলেটেড অনেকগুলো কাজ করে থাকে। তাই এই দুটো টার্মস আপনাদের ক্লিয়ার হওয়া থাকার কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং যে সেক্টর আছে, অর্থাৎ বা ব্যাংক সেক্টর যেগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো প্রফেশন সবাই কিন্তু একসাথে কাজ করে। যেমন আইটি সেক্টরের আছে, এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এখানে এইচআর ডিপার্টমেন্ট আছে। তো এখানে কিন্তু সব কিছু কিন্তু প্রফেশন কিন্তু একসাথে তুলে ধরা সম্ভব না। তো যারা এই ব্যাংকে এইচআর ডিপার্টমেন্টে আছেন, তারা একটু কষ্ট করে আমার এইচআর গুলো ভিডিও দেখবেন। যারা আপনারা অ্যাকাউন্টসে আছেন অথবা মার্কেটিংয়ে আছেন, তারা এগুলো রিলেটেড যে ভিডিওগুলো আছে আমার এই চ্যানেলের মধ্যে দেখে নেবেন। আমি জাস্ট ব্যাংকিং নিয়ে আজকে আমি কথা বলবো। তো ব্যাংকার্সদের যে এনওসিগুলো আছে, 3টি এনওসি আছে। এনওসি 0122 টাইটেল হচ্ছে ব্যাংকিং, ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার্স। এনওসি 1434 ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফিনান্সিয়াল ক্লার্কস। এনওসি 6235 ফিনান্সিয়াল সেলস রিপ্রেজেন্টেটিভ। সাধারণত আপনারা যারা ব্যাংকে আছেন বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে আছেন, বেশিরভাগ সবার এই 3টে সেক্টরের ক্যাটাগরির সাথে ম্যাচ করে ফেলে। আসেন একটু এগুলো যদি ডিটেলস আমরা দেখি। তো প্রথম শুরু করি এনওসি 0122 থেকে। এনওসি 0122 ব্যাংকিং, ক্রেডিট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ম্যানেজার্স। এখানে টাইটেল কি যে আপনার সাথে হুবহু ম্যাচ করতে হবে এমন কোনো কথা না। যেমন আপনি যে পজিশন এখনে আছে, সেই পজিশন অনুযায়ী যে টাইটেলটা আছে, সেই টাইটেল যে এই টাইটেলের সাথে ম্যাচ করতে হবে এমন কোনো কথা না। অবশ্যই মেন হচ্ছে জব ডিউটিসের সাথে আপনার 50% প্লাস ম্যাচ হইতে হবে। তো প্রথম সিরিয়ালে আসি যে এই এনওসি রিলেটেড কিছু এক্সাম্পল টাইটেল আছে। যেমন অনেকে যারা জব করেন অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন, অনেকে ব্যাংকিংয়ে এবং ক্রেডিট ইনভেস্টমেন্ট হিসেবে আছেন, ব্যাংক ম্যানেজার হিসেবে আছেন, কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে আছেন, কর্পোরেট ব্যাংকিং হিসেবে আছেন, অনেকে আবার কার্ড ডিভিশনে ক্রেডিট কার্ড সেন্টার ম্যানেজার আছেন। তো ইত্যাদি যারা এই প্রফেশনগুলোতে আছেন, তারা এই এনওসিটা চাইলে সিলেক্ট করতে পারেন। তবে সিলেক্ট করার পূর্বে অবশ্যই এটা মেন ডিউটিস এবং রিকোয়ারমেন্ট দেখে নেবেন। তো যদি এটার রিকোয়ারমেন্টে দেখি যে অবশ্যই আপনাকে হয় বিবেক থাকতে হবে, অথবা আপনার ব্যাচেলার অর্থাৎ যে কোনো অনার্স হইতে হবে কমার্স রিলেটেড, অর্থাৎ যে কোনো সাবজেক্ট যদি কমার্স রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনি এই এনওসিটা আপনি সিলেক্ট করতে পারবেন। এবার আসি মেন ডিটেলসগুলোতে। তো এনওসি 0122 যে মেন ডিটেলসগুলো আছে, এটা আপনারা যারা ব্যাংকে আছেন তাদের জন্য হচ্ছে এই অর্থাৎ এই পয়েন্টগুলো। উপরে এই দেখেন ব্যাংকিং ম্যানেজার্স লেখা আছে। তো ব্যাংকিং ম্যানেজার মানে যারা ব্যাংকে আছেন, তো এই পয়েন্টগুলো আপনারা পড়ে দেখবেন যে আপনার জব ডিটেলসের সাথে যদি 50% প্লাস ম্যাচ করে, তাহলে আপনি এই এনওসিটা সিলেক্ট করতে পারবেন। এছাড়া যদি কেউ ক্রেডিট ডিপার্টমেন্টে থাকেন, এখানে টাইটেলের নিচে একটু লক্ষ্য করে দেখেন ক্রেডিট ম্যানেজার হিসেবে আছেন যারা, তারা তাহলে ওই আগের যে জব ডিউটিস আছে সেগুলো দেখবেন না। আপনারা এইখান থেকে 50% প্লাস যদি আপনার ম্যাচ করে আপনার জব ডিউটিসের সাথে, তাহলেও আপনি এই 0122 এনওসিটা সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন।
এবার আসি সেকেন্ড যে এনওসিটা বলেছিলাম, এনওসি 1434, ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফিনান্সিয়াল ক্লার্কস। যদি এক্সাম্পল টাইটেল আমরা জানি, তাহলে এখানে অ্যাকচুরিয়াল ক্লার্ক আছে, ব্যাংক ক্লার্ক আছে, ক্রেডিট ক্লার্ক আছে, ইন্স্যুরেন্স ক্লার্ক আছে, ফিনান্সিয়াল সেক্টর আছে, লোন, যারা লোন নিয়ে কাজ করে এগুলোও আছে। এছাড়া যারা রিয়েল এস্টেটে আছেন তারাও এই এনওসি সিলেক্ট করতে পারেন। যদি এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেখি, খুব এখানে ক্লিয়ার করে বলা আছে যে ব্যাচেলার ফ্রম এনি সাবজেক্ট, অর্থাৎ যে কোনো সাবজেক্ট থেকে আপনি, আপনার যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে এবং এই এক্সাম্পল টাইটেলের সাথে মোটামুটি যদি ম্যাচ করে এবং এর জব ডিউটিসের সাথে যদি 50% প্লাস ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই এনওসিটা আপনি পিক করতে পারেন। তো আসুন দেখি এটার জব ডিউটিসগুলো। এখানে উপরে দেখেন ব্যাংক ক্লার্কস, অর্থাৎ এই এনওসির যারা ব্যাংকে আছেন তারা তারা আপনার এই পয়েন্টগুলো দেখবেন। এখানে 5টি পয়েন্ট দেওয়া আছে। এই 5টি পয়েন্টের মধ্যে যদি অর্ধেকের একটু বেশি আপনার ম্যাচ করে আপনার জব ডিউটিসগুলোর সাথে, তাহলে কিন্তু ইজিলি এই এনওসিটা আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়া সেম এনওসি, এই এনওসি 1434-এর অধীনে যারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আছেন, আপনারা কিন্তু আগের জব ডিউটিসগুলো দেখবেন না, আপনারা এই জব ডিউটিসগুলো দেখবেন। এই ডিউটিসগুলোর সাথে আপনার যে জব ডিউটিসগুলো আছে, যদি 50% প্লাস ম্যাচ করে, তাহলে আপনি এটা ইজিলি পিক করতে পারেন। এছাড়া আরও আদার্স যে ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আছে, সে যারা যেমন রিয়েল এস্টেট সেক্টর যারা আছেন, তারা কিন্তু এখান থেকে যদি আপনার ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি এই সেম এনওসি 1434 এনওসি আপনি ইজিলি পিক করতে পারেন এবং কানাডা মাইগ্রেশনের জন্য আগাইতে পারেন। এবং সর্বশেষ যে এনওসিটা আছে, এনওসি 6235, ফিনান্সিয়াল সেলস রিপ্রেজেন্টেটিভ। এটা যদি আমরা এক্সাম্পলে দেখি, ক্রেডিট অফিসার, ফিনান্সিয়াল সার্ভিস, অথবা অনেকে লোন অফিসার হিসাবে কাজ করে, মর্টগেজ হিসেবে অফিসার হিসেবে কাজ করে, সেলস অ্যাসোসিয়েট হিসাবে কাজ করে। এটার এডুকেশন রিকোয়ারমেন্ট অ্যাজ লাইক সেম, ব্যাচেলার ফ্রম এনি সাবজেক্ট, অর্থাৎ যে কোনো সাবজেক্ট থেকে আপনার যদি অনার্স কমপ্লিট থাকে, তাহলে আপনি এই এনওসি নিতে পারবেন। এবং তার সাথে একটু জব ডিটেলসগুলো যদি আমরা দেখি, যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে মেন ডিটেলসগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে যদি 50% প্লাস আপনার জব ডিটেলসের সাথে ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি এই এনওসিটা পিক করতে পারেন। এবং আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার ভবিষ্যতে আপনি তুলবেন, অ্যাপ্লাই করার সময় সাধারণত এটা লাগে না, বাট অ্যাপ্লাই করার পর যদি আপনি কোনো পজিটিভ রেসপন্স পান, সেই রেসপন্সটা পাওয়ার পরে তখন হচ্ছে আপনাদেরকে 60 ডেজের মধ্যে আপনাদেরকে রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করতে হয়। তার সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার সাবমিট করতে হবে। এবং সেখানে যে জেডি থাকবে, জেডি দ্যাট মিনস জব ডিসক্রিপশন থাকবে আপনার, সেটার সাথে এগুলো এনওসির সাথে যদি 50% ম্যাচ হইতে হবে। আপনি যদি এই এই যে 3টি এনওসি নিয়ে কথা বললাম, তো এই উক্ত 3টি এনওসিগুলোর মধ্যে যে কোনো একটির অধীনে হয়ে থাকেন, তাহলে আপনার প্রসেস কিন্তু একেবারে স্বাভাবিকভাবে চলবে। আর যদি এনওসি ম্যাচ করতে কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে অবশ্যই ফেসবুক যে আইডি রয়েছে জিকে রাজ, এটা হচ্ছে আমারই আইডি, এটার ইনবক্স মেসেজ অপশনে আপনারা জানাবেন আপনাদের যে কোয়েরিজগুলো বা আপনাদের প্রবলেমগুলো। তাহলে কিন্তু আমি আপনার এনওসি সিলেক্ট করার বা আদার্স প্রসেস কীভাবে আগাবেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি হেল্প করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এখন এই যে এনওসিগুলো বললাম, এই এনওসিগুলো কোন কোন প্রোগ্রামে অ্যাভেলেবেল আছে, তো তার পূর্বে আমাদের জানতে হবে যে টোটাল কানাডা মাইগ্রেশনের যে পার্মানেন্ট রেসিডেন্সি, এই স্থায়ী বসবাসের জন্য যতগুলো প্রোগ্রাম আছে, সে সবগুলো প্রোগ্রাম সম্পর্কে আমাদের এক নজরে একটু ধারণা থাকা প্রয়োজন। আদারওয়াইজ জাস্ট মনে হবে যে আমি গণহারে আমি সব কিছুতেই আমি এলিজিবল বলে যাচ্ছি, আসলে না। প্রোগ্রাম কিন্তু অনেকগুলো, বাট সব কিছুই সব প্রোগ্রাম যে এলিজিবল হবেন তা আসলে না। সব প্রফেশন সব প্রোগ্রামের জন্য এলিজিবল না। কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে আপনারা অনেকগুলো প্রফেশন ম্যাচ করে, আবার কিছু প্রফেশন থাকে না তাদের ডিমান্ড লিস্টে। ঠিক এইভাবে ওইতে চলে। এবং এক একটি প্রোগ্রাম, এক একটি প্রভিন্স যে এখানে আছে, এখানে তাদের প্রত্যেকটির নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো মেনটেন এক্সপ্রেস করবেন। অর্থাৎ কানাডার যে যতগুলো গভর্নমেন্টের অধীনে
আছে। যদি এখান থেকে সরাসরি আইটিএফে মুভ করতে পারবেন, বাট এটা সো টাফ যে এটার যে সিআরএস আমরা কভার করতে পারি না। তো আমরা আবেদন করি এবং এছাড়া ব্যাংকগুলোতেও জবগুলোতেও আমরা আবেদন করি, কারণ ব্যাংক কলেটা অ্যাড করতে হবে এবং প্রোফাইল আছে তো সব কিছুতেই কিন্তু আপনার এই ডাবল ই রেফারেন্সটা যায়। তো 1 নম্বর যদি এক্সপ্রেসেন্টের প্রোফাইল থাকে, তো 2 নম্বরে আছে দেখেন পিএনপি প্রোগ্রাম, যাকে বলা হয় প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। এখানে কিন্তু কানাডার যে প্রভিন্সগুলো আছে সেগুলোর নাম দেওয়া আছে, আপনি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রভিন্স তাদের নিজস্ব রুলস রেগুলেশন মেনটেন করে ওরা নমিনেট করে থাকে, তাই এগুলোকে এক একটি পিএনপি প্রোগ্রাম বলা হয় এবং এগুলো এক একটা পিএনপির সাথে অন্য পিএনপির সাথে কোনো রুলস রেগুলেশনে কোনো ম্যাচ মানে খুব একটা ম্যাচ করে না। এদের প্রত্যেকের একটা সার্টেন এবার নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে কিন্তু আমি কথা বলেছি। আমার এই যে চ্যানেল আছে রাজ সলিউশনস, আপনারা কষ্ট করে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটার ভিতরে দেখবেন যতগুলো ভিডিওস আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখানের মধ্যে ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, আলবার্টা, প্রিন্সেপ সবগুলো এখানে নিয়ে আমি বিস্তারিত আমি এর আগে কথা বলেছি, একটু দেখে নেবেন কষ্ট করে। তো এক নজরে যদি আমি পিএনপিগুলো দেখি, ম্যানিটোবা পিএনপি আছে যাকে শর্টকাটে আমরা এমপিএনপি বলা হয়, সাসক্যাচুয়ান আছে যাকে শর্টকাটে এসএনপি বলা হয়। আবার এসএনপি অধীনে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে ডাবল ই আর একটা হচ্ছে আপনার ওআইডি। ডাবল ই হচ্ছে এক্সপ্রেসেন্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হয় এবং ওআইডি হচ্ছে জাস্ট ডিরেক্ট আপনি সাসক্যাচুয়ানে আবেদন করবেন যদি ওদের 100 পয়েন্টের মধ্যে 60 পয়েন্ট যদি আপনি কাভার করতে পারেন রিকোয়ারমেন্ট। একটু কষ্ট করে ভিডিওটা দেখলে মনে হয় আর একটু ক্লিয়ার হবেন। নেক্সট ওয়ান হচ্ছে আলবার্টা, এটা নিয়েও আমি বিস্তারিত কথা বলেছি আমি। শর্টকাটে বলা হয় এটাকে এআইএনপি, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, যাকে শর্টকাটে পিইআই বলা হয়। নোভা স্কটিয়া সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া আছে, বছরে এটা একবার বা 2 বছর পর একবার এটা ওপেন হয়। যাকে বলা হয় এনপিএনপি, অন্টারিও ওআইএনপি বলা হয়। অন্টারিও আসলে এটা খুব টাফ একটা প্রভিন্স, কারণ এটা মূলত একটা সিটি, তো এর জন্য হচ্ছে যে খুব কম্পিটিশন এখানে হয়। তো নিউ ব্রান্সউইক রয়েছে, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি রয়েছে যা রিসেন্টলি একটি প্রোগ্রাম চালু হয়েছে। ব্রিটিশ কলম্বিয়া আছে এবং ইউকন আছে। এবার ডান দিকে দেখেন 3 নম্বরে কী দিয়েছি, কমিউনিটি প্রোগ্রামস। এই কমিউনিটি প্রোগ্রামসগুলো সাধারণত খুবই নতুন ভাবে এগুলো চালু হয়েছে। এর মধ্যে রয়েছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, যার অধীনে অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা আবেদন করতে পারবেন। ইউকন পাইলট প্রোগ্রাম আছে, এই ইউকনও আপনারা আবেদন করতে পারবেন, জব ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর জন্য প্রথমে যে স্কোর এবং এগুলো লাগবে আসলে না, জাস্ট প্রথমে আবেদন করবেন জবের জন্য, দেন যদি এখান থেকে অ্যাকসেপ্টেড হয় তারপর বাকি আদার্স যে ডকুমেন্টগুলো আপনি দিতে হবে। আটলান্টিক পাইলট প্রোগ্রাম আছে, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি আছে, রিজিওনাল ইমিগ্রেশন আছে এবং জিটিএস যাকে বলা হয় গ্লোবাল ট্যালেন্ট সিস্টেম। ওদের নিজস্ব কিছু ডিমান্ড লিস্ট আছে, অর্থাৎ প্রফেশনের লিস্ট দেওয়া আছে, তারা এই জিটিএসের অধীনে পড়বেন। সম্ভবত আইটি সেক্টরের ডিমান্ড সবচেয়ে বেশি এই জিটিএস প্রোগ্রামে। এছাড়া মডার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামও রয়েছে। তো এবার চলুন এক নজরে দেখে আসি আপনার যে যদি ব্যাংকিং সেক্টর থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনি কোন কোন প্রোগ্রামে এবং কোন কোন প্রভিন্সে আবেদন করতে পারবেন তা বিস্তারিত নিয়ে আমি একটু আলোচনা করি। নেক্সট প্রথমত হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ব্যাংকিং সেক্টর থেকে যে কোনো এনওসি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এর জন্য এখানে লিখে দিয়েছি সকল ব্যাংকিং এনওসি থেকে আবেদন করা যাবে। এনওসি 0122, এনওসি 1434, এনওসি 6235 এগুলো অ্যাভেলেবেল আছে। বাট এর মানে এটা না যে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন, কারণ এটা করতে হলে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। এগুলো সম্পূর্ণ ডিটেলস আমি আমার এই চ্যানেলে রাজ সলিউশনস চ্যানেলে
দিয়ে দিয়েছি। দেখেন নিচে দেখেন পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এই 3টে ভিডিওতে আমি এক্সপ্রেস এন্ট্রিতে এলিজিবল হওয়ার জন্য কী কী ফ্যাক্টর আপনাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এবং এক্সপ্রেস এন্ট্রি মূলত আপনাকে কোন কোন পয়েন্ট বেসিস করে, যেমন সিআরএস পয়েন্ট, কোন কোন পয়েন্ট, এগুলো কী কী মাধ্যমে বেস করে আপনাকে ড্র করে আইটিআই দিয়ে থাকে এবং কিভাবে আপনি আবেদন করবেন সব কিছু ডিটেলস আমি বলে দিয়েছি। যদি এরপরে আসি, কুইবেক ইমিগ্রেশন প্রোগ্রাম। কুইবেক একটি প্রভিন্স যা এক্সপ্রেস এন্ট্রি বলেন বা এগুলো ওরা মেনটেন করে না, ওরা ওদের নিজস্ব রুলস রেগুলেশন অনুযায়ী ওরা চলে। তো একটি স্ট্রিম আছে যেখানে আমরা এলিজিবল, সেটা হচ্ছে আরিমা। কুইবেকের অধীনে আরিমা হচ্ছে একটি স্ট্রিম। এখানে সকল ব্যাংকিং এনওসি থেকে আবেদন করা যাবে, অর্থাৎ এই যে 3টি এনওসি রয়েছে এগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট, এর অধীনে কিন্তু অনেকগুলো কমিউনিটি প্রোগ্রাম আছে। যেমন দেখেন এখানে কমিউনিটি নর্থ বে আছে, সাতবাড়ি, টিমিংস, সল্টেস্টি মেরি, থান্ডার বে, এগুলো কিন্তু সব অন্তরের প্রভিন্সের অধীনে যে ছোটো ছোটো অঞ্চলগুলো রয়েছে। এছাড়া ব্র্যান্ডন, অ্যাল্টোনা, এই ম্যানিটোবা অধীনে মুসজো আছে। এগুলো আপনারা একটু দেখে নেবে, কারণ এগুলোর ডান পাশে দেখেন এদের অফিসিয়াল যে ওয়েবসাইট এগুলো দেওয়া আছে। একটু যদি ঘেটে আপনারা আবেদন করতে পারেন ভালো হয় আমি মনে করি। এইগুলো সব কিছু কিন্তু আপনারা এই মুহূর্তে আপনি পারবেন। এর জন্য যে আপনাকে স্কোর, ইসি এগুলোকে একেবারে রেডি রাখতে হবে এমন কোনো কথা না, কারণ জবের জন্য কখনো রিকোয়ারমেন্ট কোনো কিছু ম্যান্ডেটরি করা হয়নি। জবের কনফার্মেশনটা হলে তারপর হচ্ছে যে আপনি যখন আইআরসিসিতে জমা দিবেন বা এদের যে কমিউনিটি ইয়েতে মূলত আপনার প্রোফাইলটা সাবমিট করবেন, সে সময় আপনার প্রয়োজনীয় বাকি আদার্স যে ডকুমেন্টগুলো আছে তখন ওগুলো লাগবে, বাট ইনিশিয়ালে অ্যাপ্লাই করতে এগুলো লাগতেছে না। এছাড়া ইউকন কমিউনিটি প্রোগ্রাম রয়েছে, এখানেও সেম, আপনারা যে কোনো সময় এখানে আবেদন করতে পারবেন। এবং ব্যাংকিং এনওসিও কিছু কিছু এখানে দেখা যায়। এদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যে আইআরসিসিতে গিয়ে, অর্থাৎ www.cac.gc.ca, এটাতে এই যে ওদের যে অফিসিয়াল ইমিগ্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে জাস্ট আপনি ইউকন কমিউনিটি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন সব কিছু ডিটেলস। এছাড়া আলবার্টার প্রভিন্স আছে, এখানেও কিন্তু যে কোনো আপনার ব্যাংকিং রিলেটেড এনওসি দিয়ে আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে। যেমন এর আগে যে প্রোগ্রামগুলো বললাম সেগুলো কিন্তু এক্সপ্রেস এন্ট্রি দিয়ে আবেদন করতে হবে এমন কোনো কথা না, আর এক্সপ্রেস এন্ট্রি ছাড়াও আপনি আবেদন করতে হবে সরাসরি ডিরেক্ট। বাট আলবার্টা এমন একটা প্রভিন্স যেখানে আপনার অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে আবেদন করতে হবে, কারণ যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন সেই মুহূর্তে আপনাকে এই আলবার্টা প্রভিন্স সিলেক্ট করতে হবে, সেভাবে অটোমেটিক এই অ্যাপ্লিকেশনগুলো হয়ে যাবে। এছাড়া প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আছে, এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হয়, এখানেও ডাবলি মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সব কিছু ডিটেলস কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে সব কিছু এর আগে কথা বলেছি। এখানে নিচে দেখেন পার্ট 9, এই পার্ট 9 যে ভিডিওটা আমার আছে, এখানে প্রিন্স এডওয়ার্ড সম্পর্কে সব কিছু বিস্তারিত বলা আছে। একটু কষ্ট করে যদি দেখে নেন তাহলে কিন্তু অনেক আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। এছাড়া ম্যানিটোবা রয়েছে, ম্যানিটোবা হচ্ছে যে একটা পপুলার খুব একটি প্রভিন্স যেখানে অনেক বাঙালি স্টে করে। তো সকল ব্যাংকিং এনওসি থেকে আবেদন করা যাবে, একটু দেখে নেবেন। আমার পার্ট 7 যে ভিডিওটা আছে ম্যানিটোবা নিয়ে, আমি সব কিছু ডিটেলস আমি বলেছি আমি সেই ভিডিওতে। এছাড়া সাসকেচুয়ান যে প্রভিন্স আছে, এখানেও আপনি যে কোনো ব্যাংকিং এনওসি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আমার পার্ট 8 যে এনওসি আছে সেখানে সাসকেচুয়ানে আবেদন করার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, কত পয়েন্ট থেকে কত পয়েন্ট পেতে হবে এবং কীভাবে আবেদনগুলো করবেন, A to Z সব কিছু নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি, একটু কষ্ট করে দেখে নেবেন। উক্ত যা ইনফরমেশন বর্তমানে মাইগ্রেশন রুলস রেগুলেশন অনুযায়ী দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ সব কিছু দিন বা দিন একটু কিছু পরিবর্তন হয়, তো এখন বর্তমান পর্যন্ত যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী আমি দিয়েছি, তবে এগুলো মাঝে মাঝে পরিবর্তন হয়, কিছু সংযোজন হয়, কিছু সংশোধন হয় এভাবে। কিন্তু একটা জিনিস কনফার্ম করে বলতে পারি যে যা রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশন অনুযায়ী আমি আপনাদেরকে যা দিচ্ছি 2021 সালটা পুরো কাভার করবে এই রুলস রেগুলেশন। আমার মনে হয় না এর মধ্যে কোনো খুব একটা পরিবর্তন আসার পসিবিলিটি আছে। যা আসবে এর নেক্সট ইয়ারে
আসবে। তো আপনাদের যা কোয়েরিজগুলো আছে সেগুলো কিন্তু আমার প্রোফাইলে যে ইনবক্স মেসেজ আছে ফেসবুকের, সেখানে নক দিলে কিন্তু আমি আপনার যে কোনো কোয়েরিজ আমি সলভ করে দেব। এছাড়া ফ্রিকোয়েন্ট আস্কিং কোয়েশ্চেন আপনারা অনেকেই অনেক কোয়েশ্চেন করেন আমার ইনবক্সের মধ্যে। এর মধ্যে একটি কমন একটা কোয়েশ্চেন আছে যে আমরা কি ইসিএ আগে করে ফেলবো? না, সবার প্রথমে যে ইসিএ করতে হবে এমন কোনো কথা না। আমার কথা হচ্ছে কি, সবার প্রথমে হচ্ছে আপনি সেগুলি স্টাডি করে অ্যাটলিস্ট জানেন প্রত্যেকটা প্রভিন্স সম্পর্কে, যাতে করে কেউ আপনাদেরকে মিস ইন্টারপ্রেট না করতে পারে। তো যখন আপনি প্রভিন্স সম্পর্কে আইডিয়া হবে, তারপর হচ্ছে যে আপনি ডিটারমাইন হন আপনি কীভাবে শুরু করবেন। যদি তাও না পারেন, যখন আপনি আমাকে নক দেবেন তখন কিন্তু আমি আপনাকে একটি ফুল প্রসেস ওয়ে আমি ধরায় দেবো। যখন আপনার সম্পর্কে আমি জানবো, আপনার লাস্ট এডুকেশন জানবো, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স জানবো, আপনার যে এডুকেশন সেটা কোন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি রিকগনাইজড কিনা ওদের ইসিএ পারপাসে, তাও চেক করতে হবে। আপনার এজ, আপনার স্পাউসের এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু, এই ইনফরমেশন যা যা আছে সব কিছু জেনে যখন প্রত্যেকটা প্রভিন্সের সাথে ম্যাচ করে আমি একটা লিস্ট ধরায় দেবো, তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের শুরুটা কোথাতে করতে হবে এবং কোন স্টেপ ওয়েতে আপনারা আগাইতে পারবেন। আরেকটা এইটার সাথে আরেকটা লিঙ্ক আপ একটা প্রশ্ন আছে, আমার স্পাউসে ইসিএ করা কি বাধ্যতামূলক? অবশ্যই না। আপনি স্পাউসের ইসিএ করা কোনো বাধ্যতামূলক নয়। এটা জাস্ট এক্সপ্রেসিভিটিতে পয়েন্ট একটু বাড়ানোর জন্য করা হয়। তবে খুব একটা মানে ভালো পজিটিভ মানে হয় এটা কোনো আসলে কথা না। আমি এটাকে সাপোর্ট করি না যে স্পাউসে ইসিএটা করা। এটা কোন সময় করতে হয় আমি আপনাকে বলি। যদি এমন হয় যে সামান্য কিছু পয়েন্টের জন্য আপনার ড্রতে আসতেছে না, তো সেই সামান্য পয়েন্টটা কাভার করার জন্য স্পাউসে ইসিএটা করলে তখন হয়। বাট আগের থেকে যে করতে হবে এরকম কথা না, কারণ 95% অ্যাপ্লিকেন্টের তাদের স্পাউসের ইসিএটা খুব একটা কাজে আসে না। একটা ইসিএ করতে মোটামুটি 20,000-এর মতো খরচ হয়। তো কেন একটু শিওর হয়ে খরচ করাটা বেটার হয়। আমার এনওসি প্রফেশন অনুযায়ী আমি 5টি প্রোগ্রামে এলিজিবল। হ্যাঁ, আপনি আপনার এনওসি অনুযায়ী যদি দেখেন যে আপনি অনেকগুলো প্রোগ্রামে এলিজিবল, তাহলে অবশ্যই আপনি সবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কম্পিটিশন যুগের মধ্যে একটু অবশ্যই লাখ হওয়ার সঙ্গে নাকি স্কোর ছাড়াই আবেদন করা যায়। হ্যাঁ, স্কোর কখনোই লাগবে না। করার পরে আপনি একটা রেসপন্স এইগুলো সেগুলো আপনাকে জমা দিতে হবে। ভ্যালিডিটি থাকবে 1 বছর। দ্যাট মিনস 1 বছর তাদের এর মধ্যে পর্যায়ক্রমে ওরা তো মানে যে কোনো ইয়ে থেকে আপনার একটা পজিটিভ রেসপন্স আসার সম্ভাবনা থাকে। শুধু এনওসি প্রফেশন ম্যাচ হলে হবে না, শুধু এনওসি ম্যাচ হলে হবে না। শুধু এনওসিটা হচ্ছে প্রাইমারি লেভেলে, যে এনওসিটা প্রথমে ম্যাচ করতে হবে, তারপর দেখতে হবে যে কোন কোন প্রভিন্সে এলিজিবল, এবং সেই প্রভিন্স এবং প্রোগ্রামগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওগুলো রিকোয়ারমেন্টগুলো কী কী, একটু এগুলো আমার সব কিছু দেওয়া আছে ভিডিওগুলোতে। শুনলাম মাইগ্রেশন পিরিয়ড প্রসেসটা কি ইজি করা হয়েছে? অবশ্যই না। প্রসেসে আপনার আবেদন করার প্রক্রিয়াগুলো একটু বাড়ানো হয়েছে, অর্থাৎ সুযোগগুলো বাড়ানো হয়েছে। বাট এটার মানে এটা না যে একেবারে ইজি করা হয়েছে। দিন পর সবসময় খেয়াল রাখবেন, দিনের পর দিন আসলে কঠিন হবে, কখনো সহজ হবে না। এটা স্বাভাবিক ব্যাপার এটা। তবে এই সময় আপনার পসিবিলিটি বাড়ানোর একটাই ওয়ে হচ্ছে যে যতগুলো প্রোগ্রামে আপনি এলিজিবল সবগুলোতে যেন আবেদন করতে পারেন, এবং এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আমার ভিডিও তৈরি। যদি এই এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যা আবেদন করতে পারেন। এবার আসলে
দেখেন এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম বা কমিউনিটি প্রোগ্রামগুলো বলেছি, একটু খেয়াল করে দেখবেন বেশিরভাগ প্রোগ্রামে কিন্তু আমি বলেছি যে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ব্যাংকিং রিলেটেড। এটার মানে হচ্ছে তাদের ডিমান্ড লিস্ট অবশ্যই আছে, কারণ প্রত্যেকটি প্রোগ্রামের ডিমান্ড যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো চেক করে তো অবশ্যই বলতে হয় যে হ্যাঁ ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো সেই হিসাবে যেহেতু ডিমান্ড লিস্টে আছে, এটা শিওর থাকেন যে হ্যাঁ অবশ্যই এখানে চান্স আছে আপনাদের এই বছরে 21 সালে যে অপরচুনিটিগুলো আছে আমার মনে হয় নেক্সট ইয়ারগুলোতে আরেকটু কঠিন হবে। তো বেটার হয় যদি সুযোগ থাকে তাহলে আবেদন করে ফেলা ভালো, কারণ কোথাও অ্যাপ্লাই করতে তো আপনাকে একটা পয়সা খরচ হচ্ছে না। অর্থাৎ কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফিস নাই, এই জিনিসটা খেয়াল রাখবেন। কোনো প্রোগ্রাম বা কমিউনিটি প্রোগ্রামে আপনি যে প্রথম লেভেলে ফার্স্ট ইনিশিয়াল লেভেলে যে আপনি একটা আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হোক বা যে কোনো হোক, প্রথম যে আপনি সাবমিটটা করতেছেন অ্যাপ্লিকেশন, এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস সাধারণত লাগে না। তাই যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, তাহলে অবশ্যই আবেদন করে রাখাটা উচিত। তারপরে চিন্তা করবেন যে এটাতে পসিবিলিটি কেমন বা নাই। প্রসেসগুলো বুঝলাম, কিন্তু আগাবো কীভাবে? যদি আগাইতে চান তাহলে কী বলে এটাকে, একটাই কথাই বলবো যে চাইলে আমার স্টেপ বাই স্টেপ সিরিয়ালি আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আগাবেন। অথবা আইএস আছে www.cic.gc, কারণ সমগ্র অধীনেই এই হয়ে থাকে। এছাড়া যদি তারপরে কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক যে আইডি রয়েছে জিকে রাজ, এই ইনবক্সের মধ্যে আপনি চাইলে নক দিতে পারবেন। সো ফর মোর ইনফরমেশন আই হ্যাভ ফেসবুক গ্রুপ কানাডা ম্যানেজার ফ্রম বাংলাদেশ প্রবলেম সলিউশনস। এছাড়া কানাডা ম্যানেজার ফ্রম বাংলাদেশ, কানাডায় স্থায়ী বসবাস আছে। এছাড়া ইউটিউব চ্যানেল যে রাজ সলিউশনস আছে। তো এই তিনটা থেকে যে কোনো একটা সেক্টরে কানেক্ট হতে পারলে কিন্তু আপনি মোটামুটি অনেক কিছু আইডিয়া নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো থ্যাংকস ফর বিং উইথ রাজ। এই নিচে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে আমার প্রোফাইল আইডি জিকে রাজ, যাতে আপনারা খুঁজতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।